এইভাবে। হ্যাঁ, কাজের চাপ আছে, এটা একদম সত্য কথা। মানে একটার পর একটা যে কাজ যে চলছে নিস্তার নাই। ঠিক আছে, চলো। এটা তো ইয়ে দেখো, এখানে এই ক্লাসটার মধ্যে কি আছে সেটা আমি সংক্ষেপে আগে বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফিটা তৈরি কেন হলো, হঠাৎ করে ফিলোসফির একটা ব্রাঞ্চ কেন হলো, 1 নাম্বার। এবং তার সাথে আছে একেবারে অতীতে মানে এনসিয়েন্ট পিরিয়ডেতে মানে ফিলোসফিতে কি পড়ানো হতো, মানে কি ফিলোসফিটা কি ছিল, মিডিয়েভেলে চেঞ্জ হয়ে কি হয়েছিল। এবং ওয়েস্টার্ন ফিলোসফি যেটা আমরা পড়ি, মিডিয়েভেল ওয়েস্টার্ন ফিলোসফি, ওই ওয়েস্টার্ন ফিলোসফিতে মিডিয়েভেলের পরে যেটা মডার্ন মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফিতে কি পড়ি। এবং মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফিতে সুন্দরই ছিল, হঠাৎ করে আবার সেটাকে একদম রেভলিউশন মানে নতুন একটা দিক না ইন্ডিয়া, এই ওয়েস্টার্ন কন্টেম্পোরারি যেটা ফিলোসফি, ওটা টোটালি তো একটা নতুন একদম নতুন একটা ফিলোসফি শাখা হয়ে গেল, কেন হলো সেটা এইখানের মধ্যে রয়েছে। এই যে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, এই ক্লাসটা 5টা কোশ্চেন মাস্ট মিনিটে তুমি পাবে। এই মানে এই যে লেখাটুকু রয়েছে এই লেখাটুকুর মধ্যে, কারণ এখানে এইটুকু লেখার মধ্যে প্রাচীন যুগের ওই তোমার ইয়ের থেকে সক্রেটিস থেকে শুরু করে একদম হেগেল পর্যন্ত কিভাবে স্টেপ বাই স্টেপ এসেছে। এবং নেক্সট ক্লাসে আসবো যে কন্টেম্পোরারি কিভাবে ঢুকলো পরে। এখন এটাকে করে নাও। কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি ইজ এ রিয়াকশন এগেনস্ট মেটাফিজিক্স, দ্যাট ইজ আইডিয়ালিজম অ্যান্ড মেটেরিয়ালিজম, স্টার্টিং উইথ লজিক্যাল পজিটিভিজম অফ দ্য স্কলার্স অফ ভিয়েনা সার্কেল। তাহলে আমরা কিন্তু জানি, দেখবে যখনই আমরা কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফির বুক খুলি দেখবে আমরা ভিয়েনা সার্কেল পাই না, পজিটিভিজম অফ দ্য ভিয়েনা সার্কেল। এবং ভিয়েনা সার্কেলে কি ছিল, কয়েকজন মানে বিজ্ঞানীদের বা কয়েকজন ফিলোসফারদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের মধ্যে তাদের যে আলোচনাটা, সেই আলোচনা থেকে শুরু হয়েছিল কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফিটা। তাহলে কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফিটা কি, কেন হয়েছে, কার বিরুদ্ধে হলো, মেটাফিজিক্স আর আইডিয়ালিজমের বিরুদ্ধে। মেটাফিজিক্সে কি বলা হতো, তোমার একটা কথা বলো, যেটা বলেছে না আগুনে নিক্ষেপ করে, হিউম বলেছিল, তার সাথে হচ্ছে মেটাফিজিক্সে যে গল্পগুলো আজগুবির গল্প থাকে না কিছু কিছু, ঈশ্বর, তারপরে তোমার সত্যতা, মানে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, যা সত্যতা প্রমাণ করা যায় না, এইসব বিষয়গুলোতে মেটাফিজিক্স আলোচনা করা হয়, তাই তো, ভাববাদী এগুলোই তো আলোচনা করা হয়। তো হুম। ভিয়েনা সার্কেলে কি হচ্ছে বা পজিটিভিজমে ওরা কি বলেছে, মানে যেটাকে চোখে দেখতে পাবো এবং তার সাথে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে বিচার করতে হবে। ঠিক আছে, অন্ধের মতো শুধু বিশ্বাস করা যাবে না, এই বিষয়টা বলে ভিয়েনা সার্কেলের পজিটিভিজমটা। তাহলে 1 নাম্বার কি হলো, মেটাফিজিক্স বা আইডিয়ালিজম যে তাদের বিরুদ্ধে তৈরি হলো, বা ম্যাটেরিয়ালিজম যারা, ওই তাদের বিরুদ্ধে তৈরি হলো তোমার পজিটিভিজম। যে ইয়ে সার্কেলটা ভিয়েনা সার্কেলে হয়েছিল, ভিয়েনাতে হয়েছিল, ওই জন্য ভিয়েনা সার্কেল। এরপরে দেখো, অ্যাকর্ডিং টু, আচ্ছা আগের দিনে ক্লাসে ওখানে সব বলছিল যে আমার নাকি খুব স্পিডে বলছি, তোমাদের কি ফিল হয় আমি খুব স্পিডে বলছি? না তো। আচ্ছা ঠিক আছে, তোমাদের হয়তো অভ্যস্ত হয়ে গেছে, হতে পারে, ওরা নতুন তো ওদের খুব নাকি স্পিড হয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু দি স্কলার্স, স্কলার্স বলতে কারা এখানে, ভিয়েনা সার্কেলের স্কলার্স, ফাংশন অফ ফিলোসফি ইজ নট টু সার্চ দ্য ট্রুথ বাট to analyze the philosophical statement and point out their validity invalidity। ঠিক আছে, আগে কি হতো, আমরা সত্যতা বিচার করার জন্য তো ফিলোসফিটা আলোচনা করতাম না, এদের মধ্যে মানে ভিয়েনা সার্কেলের স্কলারসদের মধ্যে বলছে ফিলোসফি ইজ নট এ সার্চ দ্য ট্রুথ। যদি এই কথাটা আসে যে ফিলোসফি ইজ নট টু সার্চ দ্য ট্রুথ, এটা কাদের মত, কারা বলেছে, ভিয়েনা সার্কেলের যারা স্কলার তারা বলছে। তাহলে তাদের মধ্যে কি বলছে, অ্যানালিসিস দ্য ফিলোসফিক্যাল স্টেটমেন্ট গুলো, যে বাক্যগুলো আমরা যেটা কথা বলছি সে বলাতেই আমাদের ভুল রয়েছে, সেইগুলোকে ঠিক করতে হবে। এবং তার সাথে আমাদের ভ্যালিডিটি ইনভ্যালিডিটি, এইটা কিন্তু মাস্ট মনে রাখবে। লজিক্যাল পজিটিভিস্টরা কিন্তু ভ্যালিডিটি ইনভ্যালিডিটির কথা বলেছে, মানে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড সেটা যাচাই করতে বলেছে। কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি টার্নস ফিলোসফি ইন লিমিট অফ লিঙ্গুইস্টিক অ্যানালিসিস। কি বলছি ক্লাসটা রেকর্ড করছো তো? হ্যাঁ রেকর্ড হচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে না? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। আচ্ছা, কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফিটা কি হচ্ছে, টার্নস ফিলোসফি ইন এ লিমিট অফ লিঙ্গুইস্টিক অ্যানালিসিস। এটা আমরা লিঙ্গুইস্টিক অ্যানালিসিস আমরা বলি না, যে ল্যাঙ্গুয়েজ দর্শনটা কোথা থেকে, ল্যাঙ্গুয়েজ দর্শনটা তো অ্যানালিটিক ফিলোসফি, তো ল্যাঙ্গুয়েজ দর্শন। এরা কি বলে, ভাষা আমাদের বোঝার ভুল। ঠিক আছে,
আমাদের ভাষাটাকে ঠিক করতে হবে, বলার ধরনটা চেঞ্জ করতে হবে, স্টেটমেন্ট গুলোকে ঠিক করতে হবে। ফিলোসফির হচ্ছে মূল এটাই হচ্ছে ভুল, মানে আমরা ভুল বুঝাবুঝির জন্য অনেক কিছু হয়ে যায়। তাহলে টু ইট ফিলসফি ইজ নট মেটাফিজিক্স অ্যান্ড এপিস্টেমোলজি অ্যাজ দ্য এনসিয়েন্ট অ্যান্ড মডার্ন ফিলোসফি ইন দ্য ওয়েস্টার্ন এস্টাবলিশ। তাহলে কি হচ্ছে, এনসিয়েন্ট যুগে এবং মডার্ন ফিলোসফিতে কি হয়েছে, সেখানে কিন্তু এনসিয়েন্টে মেটাফিজিক্স আলোচনা হয়েছে না, আলোচনা হয়েছে তো মেটাফিজিক্স। আর এপিস্টেমোলজি, স্পেশালি এপিস্টেমোলজিটা জ্ঞানবিদ্যাটা জ্ঞানতত্ত্বটা হয়েছে মডার্নে আলোচনা হয়েছে। বলছে এই যে আলোচনাটা হয়েছিল শুধু সেটাই নয়, তার সাথে বলছে ওয়েস্টার্ন ফিলোসফি স্টার্টস উইথ দ্য গ্রিক থিঙ্কার্স থেলস হু সেড দা, এবারে বলে যাচ্ছে দেখো এখানে হচ্ছে টু এস ফিলোসফি ইজ নট মেটাফিজিক্স, এরা বলতে চাইছে এটা এদের মত, কাদের মত, ভিয়েনা সার্কেলের স্কলাররা বলছে যে ফিলোসফি মানে শুধুমাত্র মেটাফিজিক্স পড়বো, এপিস্টেমোলজি পড়বো এবং এনসিয়েন্ট মডার্নদের যে এপিস্টেমোলজি গুলো সেগুলোই জানবো, এটাই যথেষ্ট না। তাহলে কি কি আবার এই এনসিয়েন্টদের গুলো যথেষ্ট না, মডার্নদের গুলো যথেষ্ট না বলে দিল, কিন্তু এনসিয়েন্টের কি যথেষ্ট না সেটাই ব্যাখ্যা করবে এবারে। ওয়েস্টার্ন ফিলোসফি স্টার্টস উইথ দ্য গ্রিক থিঙ্কার্স থেলস হু, অনেকে থালিস থেলস থালস যে খুশি বলতে পারে, স্পেলিং নিজের মতো করে, থেলস হু সেড দ্যাট আলটিমেট রিয়েলিটি ওয়াটার, আমরা জানি পড়েছি থেলসের মধ্যে আলটিমেট রিয়েলিটি ওয়াটার, এটা কম করে 1000 বার নেটেতে পড়েছে। অ্যান্ড অল থিংস কামস আউট দ্য ইউনিভার্স ইনক্লুডিং ইউনিভার্স ফ্রম ইটসেলফ, সমস্ত কিছু ওয়াটারই তৈরি হয়েছে এবং ওয়াটারই ধ্বংস হয়ে যায়, এটাও 1000 বার পড়েছে। লেটার অন গ্রিক থিঙ্কার্স, তারপরে লাইক ডেমোক্রিটাস established the universe is evaluated from the atom of the four elements earth, water, air and fire, এটাও কিন্তু 1000 বার পড়েছে। ডেমোক্রিটাস হচ্ছে তোমার কে, ডেমোক্রিটাস হচ্ছে তোমার অ্যাটমের কথা বলেছে এবং কি বলেছে 4 প্রকার অ্যাটম, কি ক্ষিতি অব তেজ মরুদ, এই 4 প্রকার অ্যাটম দিয়ে তৈরি হয়েছে জগৎটা এবং এইগুলো থেকেই আমাদের সমস্ত ইউনিভার্স হয়েছে, এই কথাটা ডেমোক্রিটাস বলেছে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পড়েছে কোশ্চেনে। বলছে থেলস টু ডেমোক্রিটাস, মানে এখানে বলতে চাইছে যে এনসিয়েন্ট যুগটা দেখো, থেলস থেলস তারপর কি রয়েছে নামগুলো বলো না, ভুলে গেছি আমি। অ্যানাক্সিমেন্ডাস, পারমেনাইডিস, কেনোফোনিস, তারপর আরো কত কি রয়েছে, ডেমোক্রিটাস, আর কি কি সব রয়েছে না, ও সবাইকে মানে হ্যাঁ, তো থেলস, হ্যাঁ থেলস টু ডেমোক্রিটাস, মানে ডেমোক্রিটাস তো এনসিয়েন্ট লাস্ট হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, গ্রিক ফিলোসফি আমরা বলি এটাকে, এবং ওয়াজ সুইঙ্গিং বিটুইন মেটেরিয়ালিজম এন্ড আইডিয়ালিজম, এরা কিন্তু মেটেরিয়ালিজমে আলোচনা করেছে এবং আইডিয়ালিজমেও গেছে। ফেনোফোনিস কিন্তু ঈশ্বরের কথাটা প্রথম বলেছিল, যে একেশ্বরের কথা বলেছিল। মেটেরিয়ালিজম কি, এরা হচ্ছে জগতে, দেখো থেলস বলেছে ওয়াটার দিয়ে, আর হাইডেগার, হাইডেগার বলছি ওই কি নামটা কর, নামগুলো বলো না, হ্যাঁ এইচ দিয়ে কিছু একটা ছিল, ওর মতে আগুন থেকে জগতের তৈরি হয়েছিল, ওটা কে বলেছে, লোকটার নাম কি, হেরাক্লিটাস। তো হেরাক্লিটাস কি বলেছিল, আগুন থেকে তৈরি হয়েছে। তো এরকম ভাবে ওরা কিন্তু কোনো একটা মেটারটাকে গুরুত্ব দিয়েছিল না, কোনো বস্তু থেকে গুরুত্ব দিয়েছিল। তাহলে থেলস থেকে ডেমোক্রিটাসে কি হয়েছে, মেটেরিয়ালিজম কখনো আইডিয়ালিজম আলোচনা হয়েছে। এটা মানে ইটার্নালিজমের কথা বলেছে, মানে হচ্ছে ইটার্নাল এই বস্তুগুলো যে জগতে তৈরি হয়েছে বলেছে না, এবং কেউ বলেছে ইটার্নালিজম, কেউ বলেছে নন ইটার্নালিজম, তাই তো। তাহলে বাট ফ্রম সক্রেটিস টু অ্যারিস্টটল ট্রান্সফর্মড ইনটু দ্য মেটাফিজিক্স অফ আইডিয়া। তাহলে এখানে কি হয়েছে, সক্রেটিস কিন্তু বা অ্যারিস্টটল কিন্তু আইডিয়ার কথাটা নিয়ে এলো না, ভাববাদী তো। প্লেটোকে কি বলবো আমরা, ভাববাদী না, প্লেটো অ্যারিস্টটল হলো তো ভাববাদী, তাহলে এরা হচ্ছে ভাববাদীর কথা আলোচনা করেছে। সে বলছে প্লেটো ইজ ভেরি ক্লিয়ার ইন দিস ট্রান্সফরমেশন হোয়ার অ্যারিস্টটল অ্যাডপ্টেড বোথ ফ্রম আইডিয়া অ্যান্ড ম্যাটার। তাহলে প্লেটো কি বলেছিল, প্লেটো সব থেকে গুরুত্ব দিয়েছিল আইডিয়াটাকে, তাই তো, আইডিয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ এবং আইডিয়ার যে ধারণাটা সেটা হচ্ছে গড বলেছে, লাস্ট যে গুড সেটাকে। এবং অ্যারিস্টটল কি বললো না, শুধু আইডিয়া নয়, আইডিয়াটা যতটা গুরুত্বপূর্ণ তার সাথে ফর্মটা যতটা গুরুত্বপূর্ণ তার সাথে ম্যাটারটাও গুরুত্বপূর্ণ, দুটো বোথকে ইকুয়ালি কিন্তু গুরুত্ব দিয়েছে। তাহলে আর সক্রেটিস কি বলেছিল, সক্রেটিস গেভ দ্য মেথড অফ ফিলোসফি, ফিলোসফিক্যাল পদ্ধতি যে মেথড গুলো দিয়েছিল। তাহলে দো অ্যারিস্টটল অ্যাকসেপ্টেড ডুয়ালিজম ইজ ইন ক্লিয়ার ওয়ে, প্লেটো অ্যাকসেপ্টেড ইট ইনডিরেক্টলি, ইনডিরেক্টলি প্লেটোও কিন্তু বলেছে, ভালো করে পড়লে বুঝতে পারবো, ও কিন্তু অস্বীকার করেনি, দুটো জগতের কথা বলেছে না, দুটো জগতের কথা বলেছে, কিন্তু আইডিয়াটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। আর অ্যারিস্টটল কিন্তু খোলাখুলি বলছে দুটোই গুরুত্বপূর্ণ। তাহলে বোথ অ্যাকসেপ্টেড দ্য আলটিমেট রিয়েলিটি গড, তাহলে ওরা কি বললো, আলটিমেট রিয়েলিটি গড, হাইয়েস্ট গুড যেটাকে বলেছে প্লেটো।
আফটার অ্যারিস্টটল গ্রিক মেটাফিজিক্যাল দিদি ভিউ, এই জায়গাটা আরেকবার বলো। দেখো প্লেটোর মতে কি, প্লেটো দুটো জগতের কথা বলেছে না, ভাব আর একটা বস্তু, ইউনিভার্সাল আইডিয়া, পার্টিকুলার আইডিয়া। পার্টিকুলার আইডিয়া। ইউনিভার্সালে কি বলেছে, ভাবের কথা বলেছে। পার্টিকুলার বলতে কি বলতে চাইছে, বস্তুগুলোকে বলছে না, তাই তো, হ্যাঁ, থিংস গুলোকে। বস্তুগুলোকে বলছে। হ্যাঁ, আচ্ছা, অ্যারিস্টটলের মতে কি ডুয়ালিজম বলতে কি, অ্যারিস্টটলের মতে বস্তু এবং ভাব দুটোই গুরুত্বপূর্ণ, ম্যাটার অ্যান্ড আইডিয়া যেটাকে বলেছে, একটা ফর্ম অ্যান্ড ম্যাটার অ্যারিস্টটল বলেছে না, তাই তো, হ্যাঁ। সেটাই বলছে হুম। যে এরা দুজনেই, প্লেটো কিন্তু সরাসরি ম্যাটারটা কথাটা গুরুত্ব দেয়নি, কিন্তু দুটো জগতের তো কথা বলে দিয়েছে, তাই বলছে হাউ এভার বোথ অ্যাকসেপ্টেড দ্য আলটিমেট রিয়েলিটি অ্যাজ গড দ্য হাইয়েস্ট গুড। তাহলে হাইয়েস্ট গুড, প্লেটোর মধ্যে হাইয়েস্ট গুড কোনটা, গড না। আর অ্যারিস্টটলকেও যদি ভালো করে পড়ো, অ্যারিস্টটলের ভালো করে পড়বে, অ্যারিস্টটল কিন্তু বলছে না দুটোই গুরুত্বপূর্ণ, থিংসটা যতটা গুরুত্বপূর্ণ, ভাবনা ততটা গুরুত্বপূর্ণ, করতে করতে বলতে বলতে কিন্তু লাস্টে আলটিমেটলি দেখবে সেও কিন্তু গডটাকে বেশি গুরুত্ব দিয়েছে। পুরো ফিলোসফিটা ভালো করে যদি ওর দর্শনটা পড়ে দেখতে পাবে, আলটিমেটলি কিন্তু দুজনেই ওই গডেতে কিন্তু যে থেমেছে। তাহলে আলটিমেটলি রিয়েলিটি গড এবং হাইয়েস্ট গুড, ঠিক আছে। হ্যাঁ, উনি তো আফটার গডের সপক্ষে আনমুভ মুভার, থট অফ থট, থিংস ইন থিংস, এগুলো তো দিচ্ছেন। হ্যাঁ, এই জন্যই তো বলছি, প্রথমে কিন্তু শুরুটা অন্যরকম করে করেছেন, কিন্তু লাস্টে যেয়ে কিন্তু ঠিক ওই জড়াতেই ঝাঁপ দিয়েছেন। আফটার অ্যারিস্টটল গ্রিক মেটাফিজিক্যাল ভিউজ টার্নড ইনটু দ্য সফিস্টিক স্কেপটিসিজম, তাই তো। এখানে একটা কোশ্চেন নেটের লুকিয়ে রয়েছে, স্কেপটিসিজম, সফিস্টরা কি, স্কেপটিসিজম না। তো অ্যারিস্টটলের পরে তাহলে কি মেটাফিজিক্যাল যে ভিউটা এলো, টার্ন মানে ঘুরে গেল, তখন অ্যারিস্টটলের পরে তো একটা ঘুরে গেছিল না ফিলোসফিটা, সেটা কাদের, সেটা সফিস্টিকদের, সেটা স্কেপটিসিজম। হেয়ার দ্য সিড অফ দ্য এপিস্টোমোলজি রিমাইন, মানে এখানে হচ্ছে এপিস্টোমোলজিটা কিন্তু মানে বীজ যেন পোতা হয়ে গেছিল, কোথায়, সেটা হচ্ছে সফিস্টিকে। প্রচুর মেঘ গিয়ে করছে, ঠিক আছে, মেঘ ডাকছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তাড়াতাড়ি কিন্তু ক্লাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। এরপর হচ্ছে দেখো, গ্রিক মেটাফিজিক্স টার্নড ইনটু এপিস্টোমোলজি, ইনফ্যাক্ট ওয়েস্টার্ন মডার্ন ফিলোসফি ডেভেলপড এপিস্টোমোলজি। তাহলে গ্রিক মেটাফিজিক্সটা টার্ন হয়েছিল কিসে, বীজটা কারা বপন করেছিল, সফিস্টরা, স্কেপটিসিজম, এবং তার সাথে এপিস্টোমোলজির বীজ তৈরি করেছিল। কিন্তু সে বীজটা বপন করে দিল, বীজটা বাড়িয়েছিল কাদেরকে, এপিস্টোমোলজিটাকে লালন পালন কারা করেছিল বলো, ওয়েস্টার্ন মডার্ন ফিলোসফিরা না। হ্যাঁ, ডেকাস, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউম, মানে এরা এপিস্টোমোলজির কথা ভালোভাবে বলেছে না, এপিস্টোমোলজিটাকে বাড়িয়ে গেছিল তারা, ডেভেলপ করেছিল। দেন হ্যাঁ, দেখো, ইট ডাজ নট মিন দ্যাট দেয়ার ইজ নো এপিস্টোমোলজি ইন দ্য গ্রিক ফিলোসফি। বলছে এটা আবার ভেবো না যে এপিস্টোমোলজি তাহলে গ্রিক ফিলোসফিতে ছিল না, এটা আবার ভাবা যাবে না কিন্তু। মানে প্লেটো ডিস্টিংগুইশ করেছিল, প্লেটো দর্শনে পড়তে গিয়ে পড়েছিল না, ওপিন আর নলেজের মধ্যে পার্থক্য কে করেছে, এটা নেটে কতবার এসেছে কোশ্চেনটা, যে অনেকবার। হ্যাঁ, নলেজ আর ওপিনিয়নের মধ্যে পার্থক্যের কে দিয়েছে পার্থক্য, প্লেটো, অনেকবার এসছে না কোশ্চেনটা। তাহলে সক্রেটিস আইডেন্টিফাইজ নলেজ, সক্রেটিস নলেজের কথা বলেছিল না, নলেজ উইথ দ্য ভার্চু, এবং তাহলে সক্রেটিস ভার্চু এর কথা বলেছে, ভার্চুটা কি নলেজের সাথে নলেজ ইজ এ সম্পর্কিত, ভার্চু, হ্যাঁ, সক্রেটিস। নলেজ ইজ এ ভার্চু। তাহলে এটা নেটের কোশ্চেন, কতগুলো কোশ্চেন শুধু আছে দেখবে এটার ভিতরে। এটাকে একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে একদম, এই পিডিএফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অ্যারিস্টটল গেভ রেশনাল মেথড, অ্যারিস্টটল কি দিয়েছিল, রেশনাল মেথডের কথা বলেছিল না, ডিডাকটিভ, ডিডাকশন মানে লজিকের কথা কে বলেছিল, অ্যারিস্টটল বলেছিল তো না। আমরা বলে দিলাম যে ওরা মেটাফিজিক্স নিয়ে আলোচনা করেছে, তখন অন্য পক্ষ বলছে আরে এটা ভেবো না, তা বলে যে প্লেটো অ্যারিস্টটল এপিস্টোমোলজি তাদের মধ্যে ছিল না, তাদের মধ্যেও ছিল। তাহলে অ্যারিস্টটল গেভ রেশনাল মেথড, রেশনাল মেথডটা কি নাম, মানে বৌদ্ধিক যে পদ্ধতি অ্যারিস্টটলের, সেই পদ্ধতিটার নাম কি ছিল, ডিডাকটিভ না অবরাহ পদ্ধতি, টু আন্ডারস্ট্যান্ড ফিলোসফিক্যাল থট। তাহলে অ্যারিস্টটলের মতে যে রেশনাল মেথডটা ছিল সেটা ডিডাকশন বা ডিডাকটিভ বা অবরাহ পদ্ধতি, এবং সেটা কি ফিলোসফিক্যাল থট গুলোকে বোঝার জন্য কোন পদ্ধতি ইউজ করেছিল যদি বলা হয়, তাহলে হচ্ছে ডিডাকটিভ মেথড। হাউএভার এপিস্টোমোলজি ইজ আন্ডার কারেন্ট উইথ মেটাফিজিক্স, তাহলে যে এপিস্টোমোলজিটা কি হচ্ছে, ইজ কারেন্ট আন্ডার দ্য উইথ মেটাফিজিক্স, মেটাফিজিক্স এর মধ্যে কিন্তু এপিস্টোমোলজিটা চলে আসছে। ইন গ্রিক ফিলোসফি মেটাফিজিক্স ইজ মোর ইম্পর্টেন্ট, তবে যাই হোক গ্রিক ফিলোসফিতে এপিস্টোমোলজি ছিল, কিন্তু তাদের কাছে মেটাফিজিক্সটা কি ছিল, মোর ইম্পর্টেন্ট, মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি দুটোর মধ্যে পাল্লা করা হয়, এপিস্টোমোলজিটা এত বড় হবে আর মেটাফিজিক্সটা এত বড় আর এপিস্টোমোলজিটা এতটুকু হবে।
But in modern philosophy, epistemology is premier than metaphysics. তাহলে হচ্ছে মডার্ন ফিলোসফিতে আবার কি দেখো উল্টে যাচ্ছে কেসটা না, প্রিমিয়ার কে হয়ে যাচ্ছে। 1 মিনিট রুকো তো, পানি চলে আসছে, এতদিন পরে পানির দেখা। তাহলে যদি প্রশ্ন করা হয় যে এপিস্টোমোলজিটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া, সরি গ্রিক ফিলোসফিটা কি গুরুত্ব পেয়েছে বেশি, মেটাফিজিক্সটা, আর মডার্ন ফিলোসফিতে গুরুত্ব কোনটা পেয়েছে বেশি, সেটা হচ্ছে এপিস্টোমোলজিটা। তাহলে মেটাফিজিক্স হ্যাজ ইটস ওন গ্রাউন্ড ইন র্যাশনালিজম অফ ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, এম্পিরিসিজম। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই কোশ্চেনটা আসে অনেকবার, ভালো করে বুঝো, এইভাবে কোশ্চেনটা আসে, এই লাইনগুলোর মধ্যে কোশ্চেন লুকিয়ে রয়েছে। মেটাফিজিক্স, এটা হচ্ছে মেটাফিজিক্স হ্যাজ ওন গ্রাউন্ড ইন র্যাশনালিজম, মানে বৌদ্ধিকতার মধ্যে র্যাশনালিজম। র্যাশনালিজম কারা, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। এম্পিরিসিজম কারা, লক, বার্কলে, হিউম। লক, বার্কলে, হিউম। তাহলে র্যাশনালিস্ট philosophers were influenced by mathematics and empiricists. তাহলে যারা র্যাশনালিস্ট তারা কিসের দ্বারা প্রভাবিত হয়েছিল, ম্যাথামেটিক্স এর দ্বারা। স্পিনোজা কি দিয়েছিল, স্পিনোজা ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ ওরা যে কি কি মেথডে কথা বলেছিল ডিটেলস নিচে দিচ্ছি দেখো। তাহলে র্যাশনালিস্ট philosophers were influenced by mathematics and empiricist philosophers were influenced by natural science. এটা মনে রাখবে, র্যাশনাল ফিলোসফিরা কিসের উপর প্রভাবিত হয়েছিল, ম্যাথামেটিক্স এর দ্বারা। যদি কোশ্চেন আসে, যদি ডিরেক্টলি নাও জানতে পারো উত্তর, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজের সঙ্গে যদি এরকম কোনো অপশন থাকে চোখ বন্ধ করে ম্যাথামেটিক্স করে দিবে। আর এম্পিরিসিস্ট যারা, তারা কি বলছে, ন্যাচারাল সায়েন্স। ন্যাচারাল সায়েন্স মানে কি, চোখে দেখা হয়, বিচার করা হয়, দেখা হয়, এইসব। তো এরা এম্পিরিসিস্ট যারা, তারা হচ্ছে সায়েন্সের কথা বলেছে। ডেকার্ট স্টার্টেড হিজ ফিলোসফি উইথ স্কেপটিসিজম। তাহলে ডেকার্টের ফিলোসফিটা কি হয়েছিল, প্রথমে সন্দেহ দিয়ে শুরু হয়েছিল না, ডেকার্ট তো যে ফিলোসফিটা শুরুটা করেছিল সন্দেহ দিয়ে, আর কার দর্শনে শুরুটা হয়েছে, শেষ হয়েছিল সন্দেহ দিয়ে, হিউমের দর্শনে। হ্যাঁ, এটা কিন্তু নেটের একটা কোশ্চেন, একটা কেন দুটো, এটা কিন্তু কোশ্চেন। কিন্তু ডেকার্ট তো আলটিমেটলি স্কেপটিসিজম নয় তো, স্কেপটিসিজম নয়, এখানে কথাটা কি বলেছে, ডেকার্ট স্টার্টেড হিজ ফিলোসফি, সন্দেহ দিয়ে শুরু করেছিল তো, কিন্তু সে শেষ তো সন্দেহ নয়। হ্যাঁ, শুরুটা করেছিল না করেনি, এটা আগে বলো। হ্যাঁ করেছিল। এটাই লেখা আছে। তোমাকে প্রশ্ন করা হবে কার ফিলোসফিটা সন্দেহ দিয়ে শুরু হয়েছিল, এটা কোশ্চেনে আসে যে ডেকার্ট কে কি সন্দেহবাদী বলা, ডেকার্ট কিন্তু শুরু করেছিল স্কেপটিসিজম দিয়ে, আর হিউম শেষ করেছিল সন্দেহ দিয়ে। স্কেপটিসিজম, হিউমকে তো প্রারম্ভিক সংশয়বাদ বলা হয়, তার সংশয়বাদটা প্রারম্ভিক সংশয়বাদ নয়। আরে প্রারম্ভিক হিউমের কেন হবে, ডেকার্টের প্রারম্ভিক, ডেকার্ট শুরু করেছিল, আর হিউম হচ্ছে মিটিগেটেড স্কেপটিসিজম। আচ্ছা ঠিক আছে, ডিটেলসে ক্লাসগুলো যখন আছে ওখানে ক্লাসগুলো দেখে নেবে, রেকর্ড ক্লাসগুলো দেখে নেবে ফটাফট, 1 ঘন্টা রেকর্ড আছে তো, গোটাটা একসঙ্গে হয়ে যাবে। স্কেপটিসিজম ইজ দা, এখানে দেখো পুরো একেবারে এনসিয়েন্ট থেকে শুরু করে তোমার হেগেল পর্যন্ত, এখানে তার সংক্ষেপটা রয়েছে, একেবারে ডিটেলসে বলতে গেলে শেষ হবে না এখন, ক্লাসগুলো দেখে নিও একবারটি। এটা মাথায় তবে একদম ফিক্স করে না, ডেকার্ট শুরু করেছিল সংশয় দিয়ে, হিউম শেষ করেছিল সংশয় দিয়ে তার ফিলোসফিটা। আর স্কেপটিসিজম ইজ দ্য ফাউন্ডেশন অফ এপিস্টেমোলজি। তাহলে ভিত্তিটা কি ছিল, এপিস্টেমোলজির ভিত্তিটা হচ্ছে তোমার স্কেপটিসিজম। Where was Descartes with his skepticism established metaphysical realities? তাহলে এস্টাবলিশ কি দিয়ে করেছিল, ডেকার্ট তার স্কেপটিসিজমটাকে মেটাফিজিক্যাল রিয়েলিটি, মেটাফিজিক্যাল মানে সবসময় মাথায় রাখবে কিন্তু, গড, সত্যতা, সোল, আত্মা, মানে এই সব আলোচনাগুলো হচ্ছে মেটাফিজিক্স। তাহলে মেটাফিজিক্যাল রিয়েলিটিস লাইক সোল, গড অ্যান্ড এক্সপ্লেন উইথ দিস রিয়েলিটিস। আর স্পিনোজা উইথ হিজ জিওমেট্রিক্যাল মেথড, এটা মাথায় মনে রাখবে, জিওমেট্রিক্যাল মেথড। স্পিনোজা তার দর্শন আলোচনা করেছিল কোন মেথডের মাধ্যমে, এটা জিওমেট্রিক্যাল মেথডের মাধ্যমে। স্পিনোজা উইথ হিজ জিওমেট্রিক্যাল মেথড এস্টাবলিশড দ্য মনিস্টিক মেটাফিজিক্স অফ প্যান্থেইজম। সর্বস্বরবাদের কথা বলেছিল না, সমস্ত কিছু ঈশ্বর, এরকম উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম যে স্পিনোজার মতে এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর মধ্যে এটা হচ্ছে আমি, এটা তুমি, এটা গাছ, এটা পাথর, এটা ইউনিভার্সিটি, এগুলো সবকিছু বলছে এইটা সমস্তটাই ঈশ্বর, এই ছোট ছোট গুলোও ঈশ্বর, মানে এইটা সমস্তটাই ঈশ্বর। তাহলে ছোট ভেতরে যেগুলো রয়েছে ঈশ্বরেরই অংশ, তাহলে আমরা সবাই ঈশ্বর, গাছপাতা ঈশ্বর, আমরাও ঈশ্বর, ঠিক আছে, ঈশ্বর ঈশ্বর এরকম বলেছে।
মনিস্টিক কেন, কারণ একটাই বলেছে। প্যানথিইজম মানে সর্বেশ্বর, কেন সমস্ত কিছু করে এইগুলোও ঈশ্বর, তার জন্য প্যানথিইজম, বোঝা গেল। অ্যান্ড লাইবনিজ উইথ হিজ ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড এস্টাবলিশড দ্য প্লুরালিস্টিক মেটাফিজিক্স অফ মোনাডালিজম। ওর মোনাডালিজমে কি বলেছিল, এক একটা মোনাড গুলোকে কিন্তু একটা ঈশ্বরের এক একটা টুকরো ভাবা যেতে পারে। একটা বড় মোনাড যেরকম ক্ষমতা করতে পারে, এই থেকে একটু বেরিয়ে গেলে মানে ছিটকে বেরিয়ে গেলে তারও কিন্তু এরকমই ক্ষমতা রয়েছে। প্লুরালিস্টিক মেটাফিজিক্স এই মোনাডোলজিতে কিন্তু এরকম কথাগুলো রয়েছে। ডিটেলসে ক্লাসে কিন্তু এগুলো পড়ানো আছে সব, যদি ভুলে গেছো মনে হচ্ছে না, স্পিড বাড়িয়ে ফটাফট ক্লাসগুলো দেখে নেবে। তোমাদের তো লিঙ্ক শেয়ার করা আছে, ওটা ইয়ে করা নাই, পাবলিক করা নাই ভিডিওগুলো, অবশ্য লিঙ্কে যেয়ে দেখে নেবে। আর পরীক্ষার আগে কিন্তু রিভিশনও হয়ে যাবে। ডুয়ালিজম অফ ডেকার্টস কনভার্টেড ইনটু প্লুরালিজম অফ লাইবনিজ থ্রু মনিজম অফ স্পিনোজা। মানে তার মানে বলতে চাইছে ডুয়ালিজমটা হলো কার, ডেকার্টদের, সেটা কনভার্ট হয়েছিল স্পিনোজাতে কি মনিজম চলে এসেছিল। লাইবনিজ কি হয়েছিল প্লুরালিজম, তাই তো। তাহলে ডুয়ালিজম হলো ডেকার্ট, মানে স্পিনোজা হলো তোমার এক, ডেকার্ট হলো তোমার দুই, আর লাইবনিজ হলো প্লুরালিজম বহু। In fact, these rationalists supported the eternalism, but empiricists মানে যারা rationalist তাতে ইটার্নালিজমের কথা বলে না, যে ছোট ছোট পরমাণুগুলো এক একটা ইটার্নাল বলেছিল না লাইবনিজ, তাহলে এরা বলছে রেশনালিস্ট যারা তারা সাপোর্ট করেছে কি ইটার্নালিজম, বাট যারা এম্পিরিসিস্ট বা এম্পিরিসিস্ট তার যা লক বার্কলে হিউম তারা কি বলে স্কেপটিসিজম, যে এম্পিরিসিজম অফ লক কনক্লুড করেছিল স্কেপটিসিজম অফ হিউমে। Berkeley, with his essayist Parsippy, turned his philosophy into the metaphysics of idealism. তাহলে বার্কলে যে এসেইস্ট পার্সিপি অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, সেটা কি হয়েছিল টার্ন হয়ে হিজ ফিলোসফি ইনটু দ্য মেটাফিজিক্স অফ আইডিয়ালিজম, সেটা আইডিয়ালিজমের কথা বলেছিল। তো লক ওয়েন্ট টু রিপ্রেজেন্টেটিভ রিয়েলিজম, এইটা কিন্তু নেটে বহুবার কোশ্চেন এসছে, রিপ্রেজেন্টেটিভ রিয়েলিজম কার, এটা হলো লকের, বহুবার এসছে, এরকম ম্যাচ পড়েছে এবং সরাসরিও কোশ্চেন এসছে। আমি নিজে আমার পরীক্ষা প্রতিরূপী বস্তুবাদ এসছে, হ্যাঁ অনেকবার এসেছে লকের। তাহলে লক কি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ রিয়েলিজম উইথ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স আইডিয়া। তাহলে দুই ধরনের আইডিয়ার কথা কে স্বীকার করেছে, লক স্বীকার করেছে, এটাও কিন্তু বহুবার কোশ্চেনে এসেছে। অ্যান্ড হিউম এস্টাবলিশড স্কেপটিসিজম থ্রু ইমপ্রেশন এবং আইডিয়া। তাহলে হিউম স্কেপটিসিজমটা তো এস্টাবলিশ করেছিল, কার মাধ্যমে করেছিল, সেটা ইমপ্রেশন এবং আইডিয়ার মাধ্যমে করেছিল। আচ্ছা ইমপ্রেশন আগে হয় না আইডিয়া আগে হয় বলো তো? আগে ইমপ্রেশনের কপি হচ্ছে আইডিয়া, একদম ঠিক আছে। ইমপ্রেশন জানতো, আইডিয়াটা পরে হচ্ছে ভাবার চিন্তা করা হয় যেটা, সেটা ইমপ্রেশনটা হচ্ছে পারফেক্ট, আর আইডিয়াটা হচ্ছে মানে তার ভাষায় হচ্ছে কি বলবো একটা কপি। একদম মানে নিচু লেভেলে থাকে হচ্ছে আইডিয়াটা, আর উঁচু লেভেলে আছে হাইয়েস্ট হচ্ছে ইমপ্রেশন। দেখো ইমপ্রেশনটা মানে কি হচ্ছে টাটকা টাটকা তুমি দেখছো, ঠিক আছে, এখন টাটকা টাটকা দেখছো না, এটা সবুজ কালার, এটা তুঁতা কালার। তুমি এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে যখন ভাববে যে দিদি বলছিল না যখন, তখন না ওই পেজটা এখানটা একটু সবুজ কালার ছিল, এখানটা একটু লাল কালার ছিল, তুমি ভাববে যখন ওটা হচ্ছে আইডিয়া। Thus, rationalism gives us a definite knowledge, empiricism does not. তাহলে rationalism কি দিচ্ছে, ডেফিনাইট নলেজ দিচ্ছে, তাই তো। ডেফিনাইট নলেজের কথা কারা বলছে, rationalist, আর এম্পিরিসিজমরা কিন্তু ডেফিনাইট নলেজের কথা বলছে না। কান্ট ট্রাইড টু রিকনসিল বিটুইন এম্পিরিসিজম আর rationalism। তাহলে কান্ট এসে আবার কি করলো, এই এম্পিরিসিজম আর rationalism দুজনকে মিলিয়ে দিল, বলছে তোরা ই বলছিস আমি বড়, তুই বলছিস আমি বড়, না করে তোরা দুজনে মিলে যা, তোদের দুজনকেই দরকার, কারো একজনকে দ্বারা হবে না সংসার, ঠিক আছে, দুজনকেই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে বাই সেইং দ্যাট নলেজ ইজ দ্য ফিউশন অফ বোথ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, বলছে সাবজেক্ট এবং নলেজ অবজেক্ট দুটোর ফিউশন, মানে একসঙ্গে জুড়ে দিলে হবে নলেজ। হি ডিফাইন্ড নলেজ অ্যাজ দ্য সিনথেটিক জাজমেন্ট এপ্রিওরি। তাহলে সিনথেটিক এপ্রিওরি জাজমেন্টের কথা বলেছে কে, হিউম, সরি তো কান্ট। কান্টের মতো নলেজটা কি হবে, কান্ট হবে সিনথেটিক এপ্রিওরি জাজমেন্ট, ভুল করে বেরিয়ে গেল মুখ থেকে। সিনথেটিক এপ্রিওরি জাজমেন্ট নলেজ সম্পর্কে যেটা বলেছে সেটা হলো কান্ট। ইট মিনস নলেজ স্টার্টস উইথ সেন্স পারসেপশন, মানে ওর মতে কি আমরা প্রথমে যে চোখে দেখছি সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, চোখে না দেখলে কি করে হবে। অ্যান্ড দা এন্ড হচ্ছে রিজন, রিজনের শেষ হয় সেটা হচ্ছে রাশনালিজম থ্রু স্পেস অ্যান্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং। এটা ফিলোসফির ভাষা এভাবে বলেছে, কিন্তু বাস্তবে দুনিয়াতে যদি ভাষা আমরা বুঝি তাহলে দেখো অ্যাকচুয়ালি এই উদাহরণটা দেশে কড়া খুন্তিতে মাংস রান্নার কথাটা ভাবো, ঠিক আছে। এখানে বলতে চাইছে
তোমার কড়া এবং খুন্তি দিয়ে দিচ্ছে তোমার ইয়েতে এম্পিরিসিজম এবং রেশনালিজম। ঠিক আছে, এরা বলছে বেশি গুরুত্বপূর্ণ, ওরা বলছে বেশি গুরুত্বপূর্ণ। তো কান্ট বলতে চাইছে কড়া আর খুন্তি শুধু দুটো আলাদা আলাদা মানে আলাদা আলাদা থাকলে হবে না, দুটোকে জুড়ে দিতে হবে, দুটোকে দিয়ে তার সাথে মশলা এনে তাকে রান্না করতে হবে। তার মানে এখানে কিন্তু ও রান্না বলতে এখানে স্পেস এবং টাইমের মধ্যে দিয়ে বুঝতে বলেছে, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে দুটোকে একসঙ্গে জুড়তে হবে, দুটোই গুরুত্বপূর্ণ। সেন্সের মাধ্যমে আমরা প্রথমে এম্পিরিসিজমের মাধ্যমে ধারণাগুলো নেব, আমাদের মনে তৈরি হবে, তারপরে সেটা রিজনে মানে ভেতরে যাবে। আমরা সবাই রেশনালিজম, ভেতরে যেই বোঝার ক্ষমতা বা সমস্ত কিছু বিচার করার ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে, সেই রেশনালিজমের মধ্য দিয়ে রেশনালিজম হবে কখন, সেটা হচ্ছে স্পেস আর টাইমের মধ্য দিয়ে হবে এবং আন্ডারস্ট্যান্ডিং হবে। এটা কান্টের দর্শন যখন পড়েছি ডিটেলসে পড়া আছে, ওটা একদম বাস্তব উদাহরণ দিয়ে বলছে টু গেন এ নলেজ উই হ্যাভ টু পাস অ্যাট লিস্ট 3 স্টেজ। তাহলে এটা মনে রাখবে, কান্টের মতে আমরা নলেজ গেন করার জন্য কটা স্টেজ যাই কান্টের মতে, সেটা হচ্ছে 3টে। সেই স্টেজ গুলো কি? প্রথম হচ্ছে স্পেস টাইম আন্ডারস্ট্যান্ডিং আর রিজন। তাহলে স্পেস এবং টাইম আন্ডারস্ট্যান্ডিং, তারপরে হচ্ছে রিজন হয়, বুদ্ধি হয়ে যায়। তারপরে when we see an object in space and time we do not know it immediately। বলছে কোনো কিছু আমরা কিন্তু স্পেস এবং টাইমে থাকলে সেটা সরাসরি কিন্তু আমরা জানতে পারি না। we know it when it reaches reason through 12 ক্যাটাগরি। বলছে 12টা ক্যাটাগরির মধ্য দিয়ে, ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং, 12টা ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে যখন রিজনের পৌঁছায় তখন আমরা জানতে পারি এবং তখন আমাদের নলেজ হয়। দাস উই নো নেভার দ্য অরিজিনাল অবজেক্ট। বলছে আমরা অরিজিনাল যে অবজেক্টটা আসলে এতগুলো এমনি করে করে আসে যে অরিজিনাল অবজেক্টটা আমাদের আর জানা হয়ে ওঠে না। হোয়াট উই নো ইট ফেনোমেনা, যেটা আমরা জানতে পারছি এটা হচ্ছে ফেনোমেনা, এটা নোমেনা। এত চেঞ্জ হয়ে হয়ে আসে আসলটাকে জানতে পারে না। দেখবে কোনো কিছু একটা খবর, কিছু একটা নর্মাল ঘটেছে, এ একরকম বললো, এ একরকম বললো, চেঞ্জ হতে এখানে যে দেখবে ঘটনা উল্টে গেছে পুরো। তো সেরকম তো বলছে যেটা আমরা জানতে পারি সেটা ফেনোমেনা, আর যেটা জানতে পারি না সেটা আসলেই বস্তু, এবং সে অরিজিনাল যে অবজেক্ট সেটা জানতে পারি না, সেটা হলো নোমেনা। কান্ট অ্যাকসেপ্টেড দ্য লিমিট অফ হিউম্যান নলেজ। বলছে হিউম্যান নলেজ হচ্ছে লিমিট রয়েছে, এটা স্বীকার করেছে। হিউম্যান নলেজ ইজ অলওয়েজ ফেনোমেনন। আমাদের যে জ্ঞানটা হয় সেগুলো হচ্ছে ফেনোমেনন, নট নোমেনন অর রিয়েল। আমাদের রিয়েলের জ্ঞান কিন্তু হয় না, কান্ট বলছে। কান্ট অ্যাট ফার্স্ট নোমেনাটা হচ্ছে বলো নোমেনাটা হচ্ছে আননোন অ্যান্ড আননোয়েবল কান্টের ভাষায়। ইয়েস আর ফেনোমেননটা হচ্ছে থিং ইন অবজেক্ট। ইয়েস মানে হ্যাঁ, এটা হচ্ছে তো মানে ফেনোমেনাল জ্ঞানটা আমরা যে হয়, কিন্তু নোমেনার জ্ঞান আমাদের হয় না কিন্তু। মানে নোমেনা প্রকৃতভাবে আমরা যেটা জানতে পারি না সেটাই নোমেনা। কান্ট অ্যাট ফার্স্ট আর নোমেনাকে যেটা রিয়েল বস্তু আমরা জানতে পারি না, এটাই বলতে চাইছে। কেননা আমাদের লিমিট রয়েছে, নলেজ লিমিট রয়েছে, মানে জগতে যেটা দেখতে পাই ততটাই আমাদের জানার ক্ষমতা রয়েছে, তাই তো আমাদের। আচ্ছা, আমাদের লিমিট কি? ফিলোসফি সাবজেক্টের মধ্যেই রয়েছে না। আমাদেরকে যদি এখন ফিজিক্সের লাইব্রেরিতে যে ঢুকিয়ে দেয়, ল্যাবে কাজ করতে বলে, আমরা কি পারবো? তাহলে সেটাই বলছে কান্টের মধ্যে লিমিট রয়েছে। আমাদের লিমিট কতটা ফেনোমেনাটাকে জানতে পারবো, এতটাই আমাদের লিমিট, এখানে পৌঁছানোর আমাদের সাধ্য নেই। কোথায়? নোমেনাতে বা রিয়েল বস্তুতে। কান্ট অ্যাট ফার্স্ট ক্রিটিসাইজড বোথ এম্পিরিসিজম রেশনালিজম, দুজনকে ক্রিটিসাইজ করে নিয়েছে। তারপরে সেই দুটোকে রিকনসিল মানে জুড়ে দিয়েছে। দ্য টু ইন অন দেয়ার মেরিটস নলেজ, তার নলেজেতে কিন্তু দুটোকে জুড়ে দিয়েছে। অ্যাকর্ডিং টু কান্ট মাস্ট বি নিউ, সার্টেন, ডেফিনাইট অ্যান্ড ইউনিভার্সাল। তাহলে কান্ট কিন্তু কি করলো? নতুন এবং সার্টেন নিশ্চিত, এবং ডেফিনাইট মানে যেটা নিশ্চিত, এবং ইউনিভার্সাল নলেজ কিন্তু কান্ট স্বীকার করেছে। এম্পিরিসিজম গিভস নিউ নলেজ অ্যান্ড রেশনালিজম গিভস সার্টেন নলেজ। তারা এম্পিরিসিজম যারা, তারা কি করেছিল? নতুন কোনো তথ্য আসবে বলেছিল না এম্পিরিসিজম যারা, লক বার্কলে হুম, লক কি বলেছিল? চোখে দেখবো যেটা, তারপরে আমাদের তৈরি হবে। আমাদের মন ছিল সাদা অর্ধকৃত কাগজের মতো, চোখে দেখে একটা একটা করে, চোখে দেখে বলতে শুধু চোখ না, আমাদের ইন্দ্রিয়, চক্ষু কোনো নাসিকা জিহ্বা চোখ সমস্ত কিছুর মধ্য দিয়ে একটা একটা করে আমাদের মধ্যে কিন্তু ধারণাগুলো তৈরি হয়েছে, এটা লক বলেছে। এম্পিরিসিজমদের বক্তব্য এটাই। তো রেশনালিজমরা তারপরে বলছে গিভস সার্টেন ডেফিনাইট নলেজ দেয় অ্যান্ড ইউনিভার্সাল নলেজ দেয়। কান্ট ডিস্টিংকশন বিটুইন ফেনোমেনা নোমেনা, এই দুটোর মধ্যে পার্থক্য করেছে। গিভ এ স্কোপ টু এস্টাবলিশ মডার্ন আইডিয়ালিজম অফ হেগেল। বলছে কান্ট কি করেছে? এই ফেনোমেনা নোমেনার মধ্যে পার্থক্য দিয়েছে, সেখানে কি করেছে? স্কোপ টু এস্টাবলিশ মডার্ন আইডিয়ালিজম। তাহলে মডার্ন আইডিয়ালিজম কে যদি বলা হয় সেটা হচ্ছে হেগেল। তাহলে মডার্ন আইডিয়ালিজম হেগেলটা এস্টাবলিশ কোথায় হয়েছে?
মানে একটা তো কিছু তো ফাঁক থাকবে, কিছু তো একটা উল্টো পাল্টা বলবে, তবে তো সেখান থেকে কোনো মানুষের হবে যে এটা উচিত না, এটা ঠিক বলেনি, এটা নতুন অন্য কিছু একটা দিক হবে, তখন না সে আলোচনা করে। তো সেখানেই ফেরোমেনা এবং নো ম্যানার, মানে যদি বলা হয় যে হেগেলের দর্শনটা কোথা থেকে চালু হয়েছিল, সেটা হচ্ছে কান্টের যে কান্ট ফেনোমেনা নো ম্যানার যে পার্থক্যটা দিয়েছিল, সেই পার্থক্যটা থেকেও ভুল খুঁজে পেরেছিল বা পার্থক্যটাকে অস্বীকার করেছিল। তো সেখান থেকে ও কিন্তু মডার্ন আইডিয়ালিজম অফ হেগেলের মডার্ন আইডিয়ালিজমটা তৈরি করেছিল। সেটার নাম কি? অ্যাবসলিউট আইডিয়ালিজম। আচ্ছা, আমাদের দর্শনে মোট টোটাল কটা আইডিয়ালিজম আছে বলতো? আইডিয়ালিজমকে ক ভাগে ভাগ করা যায়? আইডিয়ালিজম হুম, এটা বলতে পারবো না দিদি, কিন্তু কার কোনটা আইডিয়ালিজম এটা তিন ভাবে ভাগে, বলতে একটা পারবো। সাবজেক্টিভ, অবজেক্টিভ আর অ্যাবসলিউট। বলো সাবজেক্টিভ কে। সাবজেক্টিভ তো বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অবজেক্টিভ হ্যাঁ, কে। সাবজেক্টিভটা হচ্ছে বার্গলে, অবজেক্টিভটা হচ্ছে প্লেটো, আর হ্যাঁ, অ্যাবসলিউট আইডিয়ালিজম হেগেল, ফিক্টে, হেগেল। স্যালিং। ইয়েস। আচ্ছা, ইনফ্যাক্ট কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি ইজ দ্য রেভলিউশন এগেনস্ট হেগেলিয়ান। এরপরে দেখো, কান্টের থেকে কিন্তু হেগেল এলো। এবার দিদি একটা হেগেলের কোশ্চেন থেকে আছে, একটু বলুন। আরেকটু আছে, পড়িনি দিয়ে বলছি, নাহলে ল্যাপটপ তোমার তো ক্লাসটা শেষ হবে না, নাহলে এটাকে নিয়ে আবার অন্যদিন করতে হবে। ঠিক আছে দিদি। কারণ ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে, ল্যাপটপটা বন্ধ হয়ে গেলে আমি তোমাকে ফোনেও তোমার কোশ্চেনটা শুনে নিতে পারবো। দেখো, হালকা চার্জ আছে আর। তাহলে কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি ইজ দ্য রেভলিউশন এগেনস্ট হেগেলিয়ান আইডিয়ালিজম। তাহলে একটা অ্যাকচুয়ালি আমরা পড়িও এইভাবে দেখবে, হেগেলের আইডিয়ালিজমের পরেই তো কন্টেম্পোরারিটা শুরু হয়েছে। আফটার অ্যারিস্টটলস রাশনালিস্ট অ্যান্ড আইডিয়ালিস্ট ফিলোসফি অফ গ্রিক। তাহলে রাশনালিস্ট এখানে কি বলছে আবার অ্যারিস্টটলকে, আইডিয়ালিস্ট হলো তোমার গ্রিক। ওয়েস্টার্ন ফিলোসফি টার্নড ইনটু মিডিয়েবল থিওলজি অফ খ্রিস্টানিটি। মানে মিডিয়েবল ফিলোসফিটাকে কিন্তু আমি এভাবেও নাম দিতে পারি, মিডিয়েবল থিওলজি বলা হয় এটাকে, থিওলজি অফ খ্রিস্টানিটি। ইন আচ্ছা, মিডিয়েবল পিরিয়ড অফ ফিলোসফি ইন দ্য ওয়েস্ট ইজ নন অ্যাজ খ্রিস্টান থিওলজি আর মিডিয়েবল ফিলোসফি। ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এখানে মিডিয়েবল ফিলোসফিতে কি ছিল? চার্চ ওয়াজ দ্য অথরিটি অ্যান্ড হোয়াট দ্য ফাদার ইজ দ্য ফিলোসফি। ফিলোসফির ফাদার বলা হতো, তার মতো করেই সমস্ত মানুষদেরকে মানতে হতো। ফাদার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ গড, গডকে রিপ্রেজেন্ট করতো, তাদের নিজের ইচ্ছা মতো করে রিপ্রেজেন্ট করতো। এটা এই জন্য অন্ধকার যুগ বলা হয়। সো ইন দ্য মিডিয়েবল ফিলোসফি দেয়ার ইজ নো এপিস্টেমোলজি অর মেটাফিজিক্স। তার মিডিয়েবল ফিলোসফিতে কি সেরকম ভাবে এপিস্টেমোলজি মেটাফিজিক্স বেড়ে উঠেছিল কি? হয়নি। সেখানে কি ছিল? অনলি থিওলজি ছিল। থিওলজি ওয়াজ ফিলোসফি অ্যান্ড ফিলোসফি ওয়াজ থিওলজি। এটা কোন দর্শনের মূল কথা? এটা হচ্ছে মিডিয়েবল ফিলোসফির মূল কথা। থিওলজি ইজ ফিলোসফি, ফিলোসফি ইজ থিওলজি। এরপরে আফটার দেয়ারফর দিস পিরিয়ড ওয়াজ কল্ড ডার্ক পিরিয়ড অফ দ্য ফিলোসফি। ফিলোসফি ওয়াজ দ্য সাবজেক্ট, এরকম কোশ্চেন হয় যে অ্যাসাসনে এটা রয়েছে থিওলজি ওয়াজ ফিলোসফি, ফিলোসফি ওয়াজ থিওলজি, বিকজ দ্য পিরিয়ড ইজ, না, প্রথমে হবে তোমার দ্য মিডিয়েবল ফিলোসফি, philosophical period was called dark period of philosophy because philosophy is theology, theology is philosophy। এরকম করে যদি কোশ্চেন থাকে তখন কিন্তু আনসারটা দিতে হবে, এরকম কোশ্চেন আসতেই পারে আনসার রিজনে। তাহলে গ্যালিলিও সায়েন্স হ্যাজ ইনফ্লুয়েন্সড ফিলোসফি অ্যান্ড পিরিয়ড অফ এনলাইনমেন্ট স্টার্টেড ফিলোসফি অফ দ্য বেকন। আচ্ছা, এখানে বলতে চাইছে এরপরে কিন্তু গ্যালিলিও এলো, মিডিয়েবল ফিলোসফিটা এলো, তো মিডিয়েবল ফিলোসফির পরে গ্যালিলিও সায়েন্স এসেছিল, সেই সায়েন্সের দ্বারা প্রভাবিত হয়েছিল ফিলোসফি। তারপরে ফিলোসফির একটা এনলাইটেনমেন্ট এলো, মানে ফিলোসফির একটা মানে উন্নতি, মানে কি বলবো, একটা সুবর্ণ যুগ এলো। সেটা শুরু হয়েছিল কোথায়? বেকন এবং ডেকার্তের মধ্য দিয়ে, বেকন এবং ডেকার্তের মধ্য দিয়ে নতুন শুরু হয়েছিল এনলাইটেনমেন্টটা। হেয়ার ইজ দ্য স্টার্ট অফ মডার্ন ফিলোসফি। শুরু হলো মডার্ন ফিলোসফি ডেকার্তকে দিয়ে, হুইচ ওয়াজ রিয়াকশন এগেনস্ট দ্য থিওলজিক্যাল ফিলোসফি। তাহলে এদের রিয়াকশনটা কাদের দ্বারা হয়েছিল? থিওলজিক্যাল ফিলোসফি, চার্চ, তাদের বিরুদ্ধে। সায়েন্স বিগিনস উইথ গ্যালিলিও নিউটন, মানে সায়েন্স কি হয়েছিল? গ্যালিলিও নিউটন দিয়ে শুরু হয়েছিল, হুইচ ইজ কন্টিনিউয়াসলি ডেভেলপিং থ্রু many phases to quantum physics and now in the technology, particularly science of internet, cyber, computer and so on। বলতে চাইছে এরকম ভাবে মিডিয়েবলটা পিরিয়ড ছিল, তারপরে ধীরে ধীরে গ্যালিলিও নিউটনের যে সায়েন্স ছিল ওটা ধীরে ধীরে বাড়তে 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 এখন আমরা এই যে কম্পিউটারে তোমাকে এখন পড়াচ্ছি, তুমি এখন ওইদিকে কোথায় কোথায় দুজন দুই কোণে বসে রয়েছে, একজন নর্থ বেঙ্গলে, একজন সাউথ বেঙ্গলে, ঠিক আছে, গোটা ওয়েস্ট বেঙ্গলে যেখানে খুশি মানুষ থাকতে একসঙ্গে ক্লাসে জয়েন হচ্ছে, হাজার হাজার লোক জয়েন করছে, ও ইন্ডিয়ার লোক জয়েন করছে। এটা কিভাবে হচ্ছে? বিজ্ঞানের উন্নতি হতে হতেই হয়েছে, এটাই বলতে চাইছি। আচ্ছা, আরো আছে, ডেভেলপমেন্ট অফ সায়েন্স এফেক্টেড বোথ হিউম্যান লাইফ অ্যান্ড হিউম্যান সোসাইটি, দুটোই। এটা হবে না। ম্যানস থিঙ্কিং হ্যাজ অলসো চেঞ্জ, মানুষের চিন্তাও চেঞ্জ হয়েছে। ইট হ্যাজ অলসো এফেক্ট ফিলোসফিকে এফেক্ট করেছে।
নাও দ্য ফিলোসফি অফ 20th সেঞ্চুরি হুইচ ইজ কল্ড কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি। তো যেরকম চেঞ্জ হতে হতে এখন যে ফিলোসফিটা এসেছে সেটা কি, সেটা 20th সেঞ্চুরি ফিলোসফি গুলোকে কি আমরা তো অ্যানালিটিক ফিলোসফি নাম দিয়েছি নাকি, তাহলে সেটা কন্টেম্পোরারি অ্যানালিটিক ফিলোসফি। এটা হচ্ছে ইজ পিওরলি বেসড অন সায়েন্স, তাহলে এটা কি হলো, সায়েন্সের উপর ভিত্তি করে তৈরি হয়েছে কোনটা, 20th সেঞ্চুরি 19 to 20th সেঞ্চুরির কন্টেম্পোরারি অ্যানালিটিক ফিলোসফিটা। সায়েন্স ডাজ নট বিলিভ ইন এনি সুপ্রা রিয়েলিটি, এরা কিন্তু সুপ্রা রিয়েলিটি বিশ্বাস করে না। ভেরিফাইজ মানে ভেরিফাই করে, ভ্যালিডিটি ইনভ্যালিডিটি এরা বিচার করে। ভেরিফাইড এনি থট বাই অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্ট, বলছে কোনো কিছু চোখে দেখে এক্সপেরিমেন্ট করে কোনো একটা থটকে কিন্তু ভেরিফাই করে, সত্যতা মিথ্যাটা বিচার করে, অ্যাকসেপ্ট করে অথবা ডিনাই করে। অ্যাকসেপ্ট অর ডিনাই দ্য ভ্যালিডিটি অফ এনি রিয়েলিটি এন্টিটি, মানে কোনো রিয়েলিটি বা এন্টিটিকে ভ্যালিডিটি হলে সেটা অ্যাকসেপ্ট করে অথবা ডিনাই করে, সেটা কিসের মাধ্যমে, অবজারভেশন এক্সপেরিমেন্ট। এই কথাটা মনে রাখবে। লজিক্যাল পজিটিভিজম এর দুটো কথা, এরা অবজারভেশন এবং এক্সপেরিমেন্টকে বিশ্বাস করে, এরা ভ্যালিডিটি ইনভ্যালিডিটিকে বিশ্বাস করে। Therefore, philosophers of Vienna Circle refute the metaphysical of Hegel and Marx. মার্কসের সাথে কিন্তু হেগেলের সম্পর্ক রয়েছে। হেগেলের দর্শন দ্বারা প্রভাবিত হয়ে মার্কস কিন্তু তার ওই সাম্রাজ্যবাদের কথা, যে মার্কসের যে ইয়েটা তোমার ইউনিট 7-এ পড়বো, যে মার্কসের যে দর্শনটা ওটা কিন্তু ডেভেলপ হয়েছিল। তাই বলতে চাইছে যে এই যে ভিয়েনা সার্কেল, তারা কিন্তু হেগেল এবং মার্কস এদেরকে কিন্তু ক্রিটিক করেছিল। এই যে এয়ার কি বলেছে, এই যে এয়ার কে ছিল, একজন ভিয়েনার একজন সমর্থক ছিল না, একজন ভিয়েনারই একজন সদস্য ছিল। তাহলে এই যে এয়ার ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য সার্কেল। অ্যাকর্ডিং টু হিম লেটার 19th সেঞ্চুরি অ্যান্ড আর্লিয়ার 20, মানে 19th সেঞ্চুরির লাস্টের দিকে আর প্রথমে 20th সেঞ্চুরির প্রথম দিকে হেগেলস এর আইডিয়ালিজম ওয়াজ ডোমিনেন্ট, মানে প্রভাবিত হয়েছিল, মানে ওর উপরে, মানে ওর পিছনে লেগেছিল আর কি, একদম ডোমিনেন্ট হয়েছিল। হাউএভার মার্কস অ্যান্ড অ্যাঞ্জেলস হ্যাড সেট আউট দ্য টার্ন হেগেল অফ হিজ হেড, মানে বলতে চাইছে হেগেল এবং অ্যাঞ্জেল মার্কস এরা কিন্তু এদের ফিলোসফি, যে এদের ফিলোসফিকে ডোমিনেন্ট করে তৈরি হয়েছিল কে, সেটা হচ্ছে তোমার 19th সেঞ্চুরির কন্টেম্পোরারি ওয়েস্টার্ন অ্যানালিটিক ফিলোসফি। ইভেন মার্কস অ্যান্ড অ্যাঞ্জেলস হ্যাড মেড লিটল ইম্প্যাক্ট অন দ্য ফিলোসফি অফ, যাই হোক না কেন এদেরকে ডোমিনেন্ট করেছিল, ঠিক আছে, দাবিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু তাদেরও কিন্তু আমাদের ফিলোসফির ওয়ার্ল্ডে কিন্তু কিছু একটা ইম্প্যাক্ট দিয়ে গেছে। সেটা আমরা যখন আলাদা আলাদা করে পড়েছি দেখেছি আমরা। মার্কস এবং অ্যাঙ্গেলসের ফিলোসফি যদি না পড়েছে অবশ্যই পড়বে, মার্কস অ্যাঙ্গেলস থেকে কিন্তু কোশ্চেন আসে। ইট মিনস দ্যাট বিফোর commencing logical positivism হেগেলস এর আইডিয়ালিজম ওয়াজ ভেরি ডোমিনেন্ট। তাহলে লজিক্যাল পজিটিভিজম আসার আগে কি হয়েছিল, ডোমিনেন্ট করা হয়েছিল কাদেরকে, কাকে, হেগেলের আইডিয়ালিজমকে ইন দ্য ফিলোসফিক্যাল ওয়ার্ল্ডে। Therefore, to understand the thought of contemporary Western philosophy is essential to know Hegel's, বলছে যে ঠিক আছে, হেগেলকে ডমিনেন্ট করেই তো তৈরি হয়েছে ওয়েস্টার্ন কন্টেম্পোরারি ফিলোসফি, তার জন্য অবশ্যই হেগেলের দর্শনটাকে ভালো করে জানতে হবে, তারপরে আমরা কিন্তু নেক্সট ডে একদম কন্টেম্পোরারি ফিলোসফিতে ঢুকবো। ঠিক আছে, আজকে এতটাই, নেক্সট ডে আর একটা ক্লাস হবে। আচ্ছা, তারপরে কার্ল মার্কস বললে যে